আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটা কমন সমস্যা, যে ধরো পরীক্ষার হলে তুমি পরীক্ষা দিচ্ছ, তো একটা কোয়েশ্চেন আসার পর পাশের স্টুডেন্টকে এরকম জিজ্ঞেস করা হয়, দোষ দোষ বল বল এটা আয়নিক না সমযোজী। তো এরকম টাইপের কিছু প্রবলেম আমাদের স্টুডেন্টদের মাঝে প্রায়ই ফেস হয়, যে পরীক্ষার হলের মধ্যে যে জাস্ট খালি মানে যৌগ দেওয়া থাকে, তো এখানে কনসেপ্টগুলো লিখতে বলে যে এটাকে আয়নিক না সমযোজী প্রেজেন্টেশন করো। তো কোয়েশ্চেন বলার আগে বা কোয়েশ্চেন দেখার শেষে তোমাদের যে কাজটা হয়, লেখার আগে পাশের জনের সাথে একটু জিজ্ঞেস করে নেওয়া হোক যে আসলে এটা আয়নিক না সমযোজী। এটা কনফিউজ থেকে যায় তোমার মাঝে। তো আজকে সেই সমস্যাটার একটা চিরন্তন সমাধান হবে, যে তোমাদের জিজ্ঞেস করতে হবে না যে এটাকে আয়নিক না সমযোজী। তো আমাদের টপিকসের নাম আয়নিক না সমযোজী। সো আমরা স্টার্ট করার আগে একটু বলে রাখি যে আয়নিক যৌগ কি এবং সমযোজী যৌগ কি, বা আয়নিক বন্ধন কাকে বলে এবং সমযোজী বন্ধন কাকে বলে। সাধারণত যে বন্ধনের ক্ষেত্রে দেখবা নিঃস্বার্থ, অর্থাৎ দিয়ে দেওয়া এবং ছেড়ে দেওয়া বা গ্রহণ করা এরকম কিছু হয়ে থাকবে, আই মিন ইলেকট্রন, তখন সেটাকে কি বলা হয়ে থাকবে? আয়নিক। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবা, যেমন এমন ধরো আমরা সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে প্রায়ই দেখি যে হ্যাঁ এই সম্পত্তি অল্প একটু আছে, ঠিক আছে ছেড়ে দিই, আমার তো দরকার নাই, বেশিটা আমি ছেড়ে দিলাম। আবার যার কম ছিল সে নিয়ে নিল, ঠিক আছে। যেমনটা ধরো ধনীরা গরিবদেরকে দান করে, ঠিক আছে, এটা একটা আয়নিক। এখানে কিন্তু এমন না যে গরিবরা আবার ধনীকে দান করে, ঠিক আছে। এখানে শুধু একজন দিবে আর একজন গ্রহণ করবে, এরকমই হবে, কোনো আদান প্রদান হবে না, মানে আদান হয় প্রদান হয় না। তো এখন কথা হচ্ছে যে যদি কোনো এরকম বিক্রিয়ার ক্ষেত্রে ধনী দিয়ে থাকে, গরিব গ্রহণ করে থাকে, তখন সেটাকে বলা হবে আয়নিক। এক্ষেত্রে আমাদের বিক্রিয়ার ক্ষেত্রে থাকবে ইলেকট্রন, আর ধনী আর গরিবের মধ্যে থাকবে টাকা পয়সা। তো দ্বিতীয়ত হচ্ছে অনেক ক্ষেত্রে এমন হয়, ধরো একটা জিনিস ভাগাভাগি হচ্ছে দুইজন, এরকম সমস্যা আমাদের সমাজে প্রায়ই হয়ে থাকে, মানুষ একজন ভাগে দুইজন, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে কি সমস্যা হয়, যে তাদের ক্ষেত্রে হচ্ছে যেহেতু কেউ একজন গ্রহণ করতে পারবে না, এমন তো না যে ধরো 5 যদি তোমার কাছে থাকে, তুমি ভাগ করবে কিভাবে, যে এই পাশে 2 আর এই পাশে 2 রাখলাম, তাহলে মাঝের এক কই যাবে, তাহলে অবশ্যই তাকে মাঝে রেখে ভাগাভাগি করতে হবে। এখন সে বলবে যে না এটা আমার, ও বলবে এটা আমার, ঠিক আছে, কাউকে দেওয়ার দরকার কি, চলো আমরা মাঝিয়ে রেখে দিই। যদি এরকম কোনো বন্ধন ভাগাভাগির মাধ্যমে হয়ে থাকে বা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়ে থাকে, তখনই তাকে কি বলা হয়ে থাকবে? সমযোজী বন্ধন বলা হয়ে থাকবে। অর্থাৎ আমরা সহজ কথায় বুঝি, যেখানে নিঃস্বার্থভাবে ইলেকট্রন ছেড়ে দেওয়া এবং গ্রহণ করা ঘটে সেটা আয়নিক, আর যেখানে একদমই কেউ ছাড়বে না, দুইজনই একদম চালাক, সেই ক্ষেত্রে ভাগাভাগি যখন করবে তখন সেটা হয়ে যাবে সমযোজী। তো আমরা চলো বিক্রিয়ার ক্ষেত্রে দেখি, কিছু কিছু বিক্রিয়া দেখবো, এবং এই বিক্রিয়াটা কিভাবে আয়নিক হলো এবং এই বিক্রিয়াটা কিভাবে সমযোজী হলো সেই সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করব। ফার্স্ট হচ্ছে তুমি দেখো, আমরা যে কোনো একটা যৌগ ধরতে পারি সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এখন আমাদের কথা হচ্ছে যে NaCl এটা কি সমযোজী না আয়নিক, ঠিক আছে। তো আমরা আগে দেখতে হবে যে প্রত্যেকই কিন্তু অভিজাত মৌলের মতো হতে চায়, এবং পর্যায় সারণী অভিজাত মৌলগুলো কাদেরকে বলা হয়ে থাকে? যারা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অলরেডি অর্জন করে ফেলেছে, ঠিক আছে। অর্থাৎ যারা দেখে গেছে যে পর্যায় সারণী 18 নম্বর গ্রুপে অবস্থান করেছে, তাদের নামগুলো বলতেছি, একটু মনে রাখবা। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওগানেসন। তো তাদের মতো সবাই কিন্তু হতে চায়। পর্যায় সারণী প্রত্যেকটা মৌলের টেন্ডেন্সি আমরা 18তে যাব, ওকে। তো কথা হচ্ছে যে এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তুমি সোডিয়াম এবং ক্লোরিন তাদের যদি একটু ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আরো ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবা যে কেন তারা এরকম হতে চায়, একজন ইলেকট্রন ছাড়তে চায় আরেকজন ইলেকট্রন গ্রহণ করতে চায়। অর্থাৎ NaCl কে ভাঙাইলে কি হবে, দেখো Na+ আর হচ্ছে Cl-, এখানে দুইটা আধান সৃষ্টি হয়েছে, একটা ধনাত্মক আধান আর একটা হচ্ছে ঋণাত্মক আধান। ধনাত্মক আধান মানে হচ্ছে যে ইলেকট্রন ছেড়ে দেওয়া, আর ঋণাত্মক আধান মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। কেন এই কাজটা করে? দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 11। আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে এরকম আসবে, এবং যদি আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো কি আসে। আচ্ছা, এবার তুমি একটু ভালো করে খেয়াল করো, যে এখন তুমি দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা যদি একটু সর্বশেষ কক্ষপথের দিকে যাই, দেখো 3s1 আছে, ঠিক আছে। আর এখানে আমাদের সর্বশেষ কক্ষপথ, আমরা সর্বশেষ বা সর্ব লাস্ট যে কক্ষপথটা থাকে সেটার দিকে খেয়াল করব। এখানে 3s2 3p5 আছে, অর্থাৎ দেখো এখানে 6 2 8 8 2 10 15 আর 2 কত 17 হয়ে যায়, আর এখানে হচ্ছে 11 6 2 8 8 2 10 আর 1 11, ঠিক আছে। তো এখানে দেখা গেছে লাস্ট সেলে মাত্র একটা ইলেকট্রন আছে। ধরো সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দিল, অর্থাৎ তার এটা অতিরিক্ত আছে, বাকি দেখো এই 2 নাম্বার কক্ষপথে কিন্তু 8টা ইলেকট্রন হয়, অর্থাৎ সে অষ্টক হয়ে গেল। আর অন্যদিকে তুমি দেখো ক্লোরিন, তার হচ্ছে লাস্ট কক্ষপথে 5 আর 2 কত 7টা ইলেকট্রন। যদি সে একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার অষ্টক হয়ে যায় 8টা। তাহলে একজন ইলেকট্রন ছাড়লে হয় অষ্টক, আর একজন ইলেকট্রন ছাড়লে হয় অষ্টক, গ্রহণ করলে হয় অষ্টক, যেহেতু এরকম টেন্ডেন্সি তাদের মাঝে সৃষ্টি হয়েছে। আর অন্যদিকে ক্লোরিন দেখো কি হয়, 17টা তো লাস্ট সেলে 5 2 7টা আছে, তার একটা ইলেকট্রনের প্রয়োজন, সে একটা ইলেকট্রন সে গ্রহণ করবে। তাহলে এখানে যখন কেউ ইলেকট্রন ছেড়ে দেয় তখন ধনাত্মক চার্জের সংখ্যা বাড়ে, প্লাস হবে, যেটাকে আমরা নর্মালি কি বলে থাকি? ক্যাটায়ন বলে থাকি। আর যখন কেউ ইলেকট্রন গ্রহণ করে তখন সেটা হয় মাইনাস, সেটা হবে অ্যানায়ন।
আর ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে পরস্পরের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। আর আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগটা তৈরি হবে তার নাম হচ্ছে আয়নিক যৌগ। ওকে, আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, তোমরা পর্যায় সারণীটা খুব ভালোভাবে আত্মস্থ করবা। মনে রাখবা যদি ধাতু আর অধাতু, ধাতু কারা, যারা পর্যায় সারণী 1 2 13 এরা হচ্ছে যে যারা ইলেকট্রন ছাড়তে পারবে, নর্মাল কথায় যারা ইলেকট্রন ছাড়তে পারবে তারাই হচ্ছে ধাতু, আর যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তারাই হচ্ছে অধাতু। ছাড়বে কেন? অষ্টক হওয়ার জন্য। গ্রহণ করবে কেন? তাও অষ্টক হওয়ার জন্য। যাদের এরকম ইলেকট্রন ছাড়া অর্থাৎ ত্যাগ করা এবং হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকবে তাদের মাঝে যে বন্ধন অর্থাৎ ধাতু এবং অধাতুর মাঝে যে বন্ধন সেটাকে আয়নিক বন্ধন বলা হবে। আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগ তৈরি হয় তার নাম হচ্ছে আয়নিক যৌগ। চলো আমরা আরো একটা বিক্রিয়া দেখতে পারি। যেমন তুমি ধরো যে কোনো একটা বিক্রিয়া আমরা নর্মালি সোডিয়াম ক্লোরাইড ছাড়া এবার আমরা অন্য ধরনের আরেকটা বিক্রিয়া দেখি, সেখানে কি আয়নিক হবে না সমযোজী হবে। ঠিক আছে, যেমন তুমি ধরো অক্সিজেন নিতে পারো, যেমন ও অক্সিজেন এর পারমাণবিক সংখ্যা কত? 8। এটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে 1s2 2s2 2p4। ঠিক আছে, 4 2 6 6 2 8। আচ্ছা এখানে তুমি দেখো লাস্ট কক্ষপথে 4 2 6 অর্থাৎ 6টা ইলেকট্রন আছে। অক্সিজেনের কিন্তু মেইনলি কয়টা ইলেকট্রন দরকার? 2টা ইলেকট্রন দরকার। তো সে যখন 2টা ইলেকট্রন কারো কাছ থেকে নিতে পারবে তখন কিন্তু সে কি হয়ে যাবে? আয়নিক যৌগ হয়ে যাবে। যদি আমরা এরকম হয় যে আরেকটা অক্সিজেনের কথা একটু ভাবি, দেখো আরেকটা অক্সিজেন, ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে তার ইলেকট্রন বিন্যাস করলে সেম আসবে 1s2 2s2 2p4। দেখো দুইজন একই পথের প্রতীক, এরও হচ্ছে 2টা ইলেকট্রনের প্রয়োজন, এরও কিন্তু 2টা ইলেকট্রনের প্রয়োজন, তো মোট 4টা ইলেকট্রনের প্রয়োজন এখানে। তো ওরা যে কাজটা করবে সেটা হচ্ছে যে ওরা নিজেদের মাঝে 2টা ইলেকট্রন করে ভাগাভাগি করবে। সে ধরো তার 2টা ইলেকট্রন এখানে রাখলো, ঠিক আছে, তাহলে কিন্তু 4 2 6 6 2 8 8টা হয়ে যায়। আবার মাঝে যদি এখানে 2টা ইলেকট্রন রাখে, ধরো আমরা এখান থেকে যদি এরকম করে বুঝাই ইলেকট্রন বিন্যাস করে বা তোমার বক্স করে, সেটা ডায়াগ্রাম দিয়ে বুঝাই তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। আচ্ছা মনে করো এখানে 2টা অক্সিজেন আছে, ঠিক আছে, একটা দ্বি কালারের 2টা অক্সিজেন। তো এদের যে পারমাণবিক সংখ্যাগুলো আছে আমরা একটু দিয়ে নিই। প্রথমটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ ফার্স্ট সেলে 2টা হবে, ধরো পরের সেলে 4 আর হচ্ছে 2, কত 6টা দিতে হবে। 2টা 4টা আর এখানে ধরো 2টা আছে। আর আরেকটা অক্সিজেনের ফার্স্ট সেলে 2টা, পরের সেলে সেম 6টা হবে। একটু ভালো করে খেয়াল করে দেখো যে আমরা যদি একটু এই জাস্ট এই জায়গাটি স্কিপ করে রাখি তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ এই জায়গার মধ্যে তোমার অক্সিজেনের পারমাণবিক সংখ্যা লাস্ট কক্ষপথে দেখো 2 4 2 6 6 2 8, অর্থাৎ 8টা ইলেকট্রন থাকে। আবার যদি আমরা একটু স্কিপ করে রাখি এতটুকু, দেখো এই অক্সিজেনের কিন্তু লাস্টের সেলে কয়টা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন থাকে। সো সেও অষ্টক হয়, কিন্তু কেউ কাউকে কিন্তু ইলেকট্রন ছাড়ে নাই, মাঝে রেখে ভাগাভাগি করে দিয়েছে। যদি এমনটা হয় কোনো পরমাণুর ক্ষেত্রে বা কোনো যৌগের ক্ষেত্রে তখন সেটাকে বলা হবে সমযোজী বন্ধন। তাহলে একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সাহায্যে মিলে যে O2 বন্ধন তৈরি করে, এই O2 বন্ধনটা কোন বন্ধন? সমযোজী বন্ধন। দেখো এক জায়গায় ইলেকট্রন শেয়ার করলো আর আরেক জায়গায় ইলেকট্রন নিঃস্বার্থভাবে ছেড়ে দিল এবং গ্রহণ করলো। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে যে বন্ধন সেটা হচ্ছে আয়নিক, আর যখন ইলেকট্রন শেয়ার করে কোনো বন্ধন তৈরি করে তখন সেটা হচ্ছে সমযোজী। আমরা যদি আরো একটা বন্ধন দেখি, ধরো পানি, এটা সংকেত আমরা জানি, যার সংকেত হচ্ছে কি বলতো? H2O। আচ্ছা পানি কি আয়নিক না সমযোজী? এই টাইপের যদি একটা কোয়েশ্চেন থাকে তাহলে আমরা এটাকে কি করব? প্রথমে 2টা অংশে দেখবো, একটা হাইড্রোজেন রয়েছে আর একটা অক্সিজেন পরমাণু রয়েছে। এদেরকে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। এখানে অক্সিজেন দেখো, আমরা যদি অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবা 8, অর্থাৎ 1s2 2s2, ধরো আমরা এটাকে 2px 2py আর হচ্ছে 2pz এভাবে ভাগ করে দিলাম। তাহলে এখানে হচ্ছে যে 4টা ইলেকট্রনের মধ্যে প্রথমে একটা করে স্পিন প্রবেশ করে, পরে আবার দ্বিতীয়ত আরো কোনো ইলেকট্রন থাকলে বিপরীত স্পিন প্রবেশ করবে, অর্থাৎ এখানে 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 3টা 4টা। মনে রাখবা যদি কোনো ইলেকট্রন বিন্যাস শেষে দেখবা যতটা অযুগ্ম মানে হচ্ছে বিজোড়, সে যতটা বিজোড় ইলেকট্রন থাকবে সে ততটা বন্ধন তৈরি করতে পারবে। খেয়াল করে দেখো এখানে অক্সিজেনের 2টা অযুগ্ম ইলেকট্রন আছে, সো অক্সিজেন কয়টা বন্ধন তৈরি করতে পারবে? 2টা। আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, H দেখো ওর মাত্র আছেই 1, ঠিক আছে, অর্থাৎ 1s1, তাহলে সে কিন্তু অষ্টক হওয়ার জন্য ও দ্বিতীয় হওয়ার জন্য সে কি করবে? এখানে আরেকটা ইলেকট্রনের প্রয়োজন, যেহেতু এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন আছে একটা, আর অক্সিজেনের অযুগ্ম ইলেকট্রন আছে কয়টা? 2টা। তখন এই ইলেকট্রনটা
এই 2px1 এর সাথে মিলে একটা বন্ধন তৈরি করবে, কারণ এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন ডাবল হয়ে যাবে। তো এরকম যদি আমরা দুইটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন নেই, এখানে একটা হাইড্রোজেন নেই, তাহলে তুমি দেখো একই পরমাণুতে কয়টা হাইড্রোজেন আসতেছে, দুইটা হাইড্রোজেন আসতেছে। যার কারণে আমরা বলতে পারবো যে একটা পরমাণুর সাথে যখন দুইটা হাইড্রোজেন আসবে, ঠিক আছে, আর ইলেকট্রনটা এখানে কিন্তু ছেড়ে দেয় নাই, জাস্ট ভাগাভাগি করলো। যদি এরকম কোনো শেয়ারিং বন্ড থাকে বা ভাগাভাগি থাকে, তখন সেইটাকে কি বন্ধন বলা হয়ে থাকবে? সমযোজী বন্ধন বলা হয়ে থাকবে। সো এই জায়গার ভিতরে পানি একটি কি যৌগ বলতো? সমযোজী যৌগ। তাহলে আয়নিক আর হচ্ছে সমযোজী যৌগ বুঝার ক্ষেত্রে তোমাকে যে কাজটি করতে হবে, আগে দেখতে হবে তারা কি ধাতু না অধাতু। বেশিরভাগ ধাতব আয়ন এবং অধাতব আয়ন মিলে আয়নিক হয়, এবং অধাতু এবং অধাতু মিলে সমযোজী হয়। যেমন তুমি দেখো অক্সিজেন একটা অধাতু মৌল, হাইড্রোজেন একটা অধাতু মৌল, এরা নিজেদের মাঝে যে কোভালেন্ট বন্ডটা তৈরি করলো, এটা একটা সমযোজী বন্ধন তৈরি হয়ে থাকলো। তাহলে এখন কোনো টপিকস বা কোনো ধরনের যৌগ আশা করি বুঝতে পারবা যে একটা যৌগ দেওয়া থাকলে এটাকে আয়নিক যৌগ হবে না সমযোজী যৌগ হবে। তাহলে আমাদের কাজ কি? কাজটা হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাসটা জানা। সেই ক্ষেত্রে দেখতে হবে তাদেরকে অষ্টক পূর্ণ হওয়ার জন্য ইলেকট্রন ছেড়ে দিতে হয় না গ্রহণ করতে হয়। যদি এরকম প্রবণতা চলে আসে তারা আয়নিক, আর যদি এমন হয় ইলেকট্রন ছাড়লেও কিছু হয় না, গ্রহণ করলে হয় না, তাদেরকে ভাগাভাগি করতে হয়, তখন তোমাকে বুঝতে হবে সেটা একটা সমযোজী মৌল। আশা করি এই ধরনের টপিক্সে কোনো প্রবলেম হবে না। আমরা পরবর্তীতে আরো কিছু টপিক্স নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।